নমস্কার, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। কেমন যাবে আজকের আবহাওয়া? আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নিন আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, ভারত আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মূলত আংশিক পরিষ্কার থাকবে বা কোথাও কোথাও মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আজকের ক্ষেত্রে বলা হয়েছে যে কোচবিহার জেলায় আজ কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার জেলায় কিন্তু ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে সেক্ষেত্রে বলা হয়েছে কোথাও আকাশ কিন্তু মূলত মেঘলা থাকবে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাতাসের গতিবেগ সর্বোচ্চ 19 কিলোমিটার থাকবে এবং বাতাসের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অর্থাৎ সামগ্রিকভাবে কিন্তু সমগ্র উত্তরবঙ্গে যে বর্ষার যে প্রি মনসুন যে ব্যবস্থা তা কিন্তু একেবারে লাগু হতে রয়েছে, এমনটাই বলা হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে। দেখে নেব গত 24 ঘন্টার দুরন্ত আপডেট। কিছুদিন আগেও তিনি ছিলেন আটপৌরে এক সাধারণ মানুষ, তবে আজ তিনি হাজারো মানুষের জনপ্রতিনিধি পদের এই রাতারাতি বদল রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরীর জীবনযাত্রায় বিন্দুমাত্র ছাপ ফেলতে পারেনি। একেবারে সাধারণ পরিবার থেকে উঠে আসার কারণেই মানুষের কষ্টটা তিনি বোঝেন হাড়ে হাড়ে। তাই প্রতিদিন নিয়ম করে বসছেন জনতার দরবারে, মন দিয়ে শুনছেন এলাকাবাসীর অভাব, অভিযোগ, সমস্যার কথা, সাধ্যমতো চেষ্টা করছেন সমাধানের। নিজের মুখেই স্বীকার করলেন কাজটা মোটেও সহজ নয়। দিন দিন প্রত্যাশার চাপ বাড়ছে। বিধায়ক জানান, মানুষের পাশে দাঁড়াতে পেরে তিনি খুশি, তবে সকলের সব সমস্যা মেটানো তার একার পক্ষে সম্ভব নয়, সেই সংশয়ও রয়েছে। প্রথম দিকে নিরাপত্তার জন্য দেহরক্ষী নিতে রাজি ছিলেন না, তবে পরিস্থিতির চাপে এখন বাধ্য হয়েই তা মেনে নিয়েছেন। সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হলো তার যাতায়াত। বিধায়ক হওয়ার আগে তার বাহন ছিল 2 চাকার সাইকেল, কখনো ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেননি। দলীয় কর্মীদের মোটর সাইকেলের পেছনে বসেই ঘুরে বেড়ান এলাকা। এমন মাটির কাছাকাছি থাকা বিধায়ককে পেয়ে খুশি রায়গঞ্জের সাধারণ মানুষও। রায়গঞ্জ শহরের শক্তিনগর এলাকায় একটি পরিবারে যেন নেমে এসেছে গভীর দুঃখের ছায়া। 1 সপ্তাহ কেটে গেলেও এখনো খোঁজ মেলেনি নিখোঁজ নারায়ণ সাহার। আর সেই থেকেই বাড়ির দরজার সামনে রাস্তার দিকে এক নাগারে তাকিয়ে রয়েছেন তার বৃদ্ধা মা। কখন ছেলে ফিরে আসবে সেই আশাতেই প্রহর গুনছেন তিনি। জানা গেছে বছর 50-এর নারায়ণ সাহা পেশায় ছিলেন চা বিক্রেতা। বিশেষভাবে সক্ষম এই মানুষটি কথা বলতেও শুনতে পারতেন না। এলাকার সকলের কাছেই তিনি ছিলেন অত্যন্ত পরিচিত ও প্রিয় মুখ। কারো সঙ্গে কোনো শত্রুতা বা বিবাদ ছিল না বলেই জানিয়েছেন পরিবারের সদস্যরা। প্রায় 7 দিন আগে শক্তিনগর এলাকার স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত একটি মেলায় গিয়েছিলেন নারায়ণ সাহা। তারপর থেকেই আর কোনো খোঁজ মেলেনি তার। নিখোঁজ হওয়ার দিন তার পরনে ছিল হালকা ঘিয়ে রঙের শার্ট ও কালো প্যান্ট। পরিবারের তরফে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে দ্রুত তাকে খুঁজে বের করার জন্য। আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে কর্ণজোড়ার কর্মতীর্থ ভবনে সংঘের অফিস বন্ধ করে বিক্ষোভ দেখালেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বৃহস্পতিবার দুপুরে কমলাবাড়ি 1 গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন স্বর্ণজয়ন্তী দলের সদস্যরা সংঘবদ্ধভাবে দপ্তরে তালা ঝুলিয়ে দেন। তাদের অভিযোগ, দীর্ঘ প্রায় 15 বছর ধরে ঋণের টাকা মঞ্জুর হলেই সংঘের পরিচালিকাদের কাটমানি দিতে হতো। পাশাপাশি অন্যান্য এলাকার তুলনায় পোশাক তৈরির মজুরিও কম দেওয়া হতো বলে দাবি করেন তাঁরা। মহিলাদের অভিযোগ, গোপনে বৈঠক করে নানা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হতো এবং ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছিল যাতে কেউ প্রতিবাদ করতে না পারেন। বিক্ষোভকারীদের দাবি, রাজ্য সরকার পরিবর্তনের পর তাঁরা সাহস করে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত সংঘের অফিস খুলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর এই প্রথমবার ঐতিহাসিক বেলুড় মঠ পরিদর্শনে গেলেন শুভেন্দু অধিকারী। তার এই সফরকে কেন্দ্র করে মঠ প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ভক্ত এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে নতুন সফর শুরু করার আগে আধ্যাত্মিক আশীর্বাদ গ্রহণ করাই ছিল তার এই পরিদর্শনের মূল উদ্দেশ্য। বেলুড় মঠে পৌঁছে মুখ্যমন্ত্রী প্রথমেই মূল শ্রী রামকৃষ্ণ মন্দিরে যান। সেখানে তিনি পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং পুজো দেন। এরপর তিনি স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত কক্ষে যান এবং সেখানে গভীর শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানান। সেখান থেকে ক্রমান্বয়ে তিনি স্বামী ব্রহ্মানন্দ মন্দির ও শ্রী শ্রী মা শারদা দেবীর মন্দিরে গিয়ে শ্রদ্ধা নিবেদন ও প্রণাম সম্পন্ন করেন। দক্ষিণ 24 পরগনার 144 নম্বর ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন ঘিরে দেখা গেল উৎসবের মেজাজ। খন্দালিয়া উচ্চ বিদ্যালয়ের 252 নম্বর বুথে দীর্ঘদিন পর নির্ভয়ে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। বহু ভোটারের অভিযোগ, গত এক দশক ধরে সন্ত্রাস ও হুমকির পরিবেশে তারা স্বাধীনভাবে ভোট দিতে পারেননি। এদিন স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে অনেকেই বলেন, এবারের ভোট আমাদের কাছে গণতন্ত্রের বিজয় উৎসব। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। বৃহস্পতিবার রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে পথ সঞ্চালন কর্মসূচি। রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এই পথ সঞ্চালন শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সারদা বিদ্যামন্দির বাংলা মাধ্যমে এসে শেষ হয়। স্বয়ংসেবকরা নির্দিষ্ট পোশাক ও সংঘের পতাকা হাতে সুশৃঙ্খলভাবে পদযাত্রায় অংশ নিয়েছিলেন। শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ এই বিশেষ পদযাত্রা দেখতে ভিড় জমান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের শৃঙ্খলা, জাতীয়তাবোধ ও ঐক্যের বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন। সরকার বদলের পর স্বপ্নে বুক বাঁধছে অনেকেই। বৃহস্পতিবার বঞ্চিত ফ্রেশার্স প্রার্থী SLST2 এর সদস্যরা রায়গঞ্জের বিধায়কের কাছে অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর বাতিলের বিরুদ্ধে দরবার করেন। এদিন বিধায়ককে সম্বর্ধনা প্রদানের পাশাপাশি বেশ কিছু দাবি তুলে ধরেন তারা। যদিও রাজ্যব্যাপী এই সমস্যা চলছে এবং আগামী দিনে বিধানসভাতে যাওয়ার কথাও আছে, তথাপি তারা তাদের সমস্যার কথা স্থানীয় বিধায়কের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এসেছেন বলে জানিয়েছেন। সংগঠনের অন্যতম সদস্য আনজার আলী বলেন, বিগত দিনে তারা লিখিত পরীক্ষা দিয়েছিলেন 60 নম্বরের ও মৌখিক দিয়েছিলেন 10 নম্বরের, কিন্তু মোট 70 নম্বরের পরীক্ষায় কাট অফ মার্কস রাখা হয় 74। ফলে কেউ পূর্ণ নম্বর পেলেও তার পক্ষে চাকরি পাওয়া সম্ভব নয়। অভিজ্ঞতার নামে 10 নম্বর বাড়তি দেওয়া সংবিধান বিরোধী, তাই অবিলম্বে এই নম্বর বাতিল করার দাবি জানান তারা। হেমতাবাদের বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবার হেমতাবাদ বিডিও অফিসে পা রাখলেন হরিপদ বর্মন। বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদ বিডিও অফিসে প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি 5টি অঞ্চলের প্রধান, উপপ্রধান সহ পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে সৌজন্য সাক্ষাৎকার করার পর তাদের নিয়ে বৈঠক করলেন বিধায়ক হরিপদ বর্মন। এদিন তাকে সম্বর্ধনা জানান প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে হেমতাবাদ ব্লকের 5টি অঞ্চলের কর্তৃপক্ষরা। বিধায়ক হরিপদ বর্মন ছাড়াও বিডিও বিশ্বজিৎ দত্ত সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। রায়গঞ্জের মহারাজা মোড় এলাকায় মহারাজা হাট ও মহারাজা মোড় ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি বেসরকারি ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপদ বর্মন। এদিন এলাকার ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ীরা একত্রিত হয়ে বিধায়ককে সম্বর্ধনা জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক হরিপদ বর্মন বলেন, দীর্ঘদিন ধরে মহারাজা এলাকা উন্নয়নের দিক থেকে পিছিয়ে ছিল। পূর্ববর্তী সরকার এই অঞ্চলের উন্নয়নে তেমন কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি বলেও তিনি অভিযোগ করেন। তিনি জানান, বর্তমান সরকার
সরকার এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে মহারাজা মোড়ের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন, নতুন থানার দাবি, স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার উন্নয়নের মতো একাধিক বিষয় প্রশাসনের নজরে আনা হয়েছে। খুব শীঘ্রই হেমতাবাদ বিধানসভা এলাকায় উন্নয়নের গতি আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অন্যদিকে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উত্তম চ্যাটার্জি বলেন, নতুন সরকারের ওপর এলাকার ব্যবসায়ীদের আস্থা রয়েছে। জেলার ফুটবলারদের আরও বেশি প্রতিযোগিতামূলক ম্যাচের সুযোগ করে দিতে এবং নতুন প্রতিভাদের তুলে আনতে উদ্যোগী হলো রায়গঞ্জ টাউন ক্লাব। ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে তৃতীয় বর্ষ 12 দলীয় ফুটবল লিগ প্রতিযোগিতা। এই লিগকে ঘিরে ইতিমধ্যে জেলার ফুটবল মহলে উৎসাহ দেখা দিয়েছে। রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ জানান, জেলার ফুটবলারদের স্বার্থের কথা মাথায় রেখেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি বাইরের ফুটবল খেলোয়াড়েরা অংশ নেবে। লিগের কনভেনর দীপঙ্কর ভৌমিক বলেন, 12টি দলকে 2টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি দল নিজেদের গ্রুপের মধ্যে একে অপরের বিরুদ্ধে খেলবে। এরপর 2 গ্রুপ থেকে সেরা 4টি দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনালের পর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।